হ্যালো, আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আবার বারাণসী এবং বোধগয়া ট্রিপের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। বোধগয়ার ভিডিওটা যদি না দেখেন তাহলে অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলে একবার দেখে আসুন। সাসারামে শেরশাহ-সুরি ট্যুরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম বেনারসের পথে। ভারত মাতার মন্দির এটা, আর এই হচ্ছে সেই বেনারসের বিখ্যাত গলি। যেতে যেতে কেন জানি না প্রচণ্ডভাবে জয় বাবা ফেলুনাথের কথা মনে পড়ে যাচ্ছে। আজকের দশা ভগ্নপ্রায়। এই হচ্ছে সামনে গঙ্গা। এটা হচ্ছে সারনাথের স্তূপা। কি সুন্দর না সারনাথের টেম্পলটা। এই মন্দিরটা একদম নতুন, সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। বোধগয়া থেকে বারাণসীর ডিস্টেন্স 250 কিলোমিটারের কাছাকাছি, আর এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের 6.5 থেকে 7 ঘন্টা মতন সময় লেগেছিল। থ্রু আউট দ্য রাস্তা এইরকমই ছিল। বারাণসীতে যখন আমাদের যাবার প্ল্যান হচ্ছিল তখন আমরা যখন হোটেল সার্চ করছিলাম সব হোটেলগুলোই আমরা পাচ্ছিলাম ঘাটের আশেপাশে। গধুলিয়া মোড়ের কাছেও বেশ কিছু হোটেল ছিল যেগুলো একদমই ঠিকঠাক, কিন্তু একটু ওভার ক্রাউডেড হওয়ার জন্য ওই এরিয়াটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছিলাম। তাই আমরা একটুখানি আউটস্কার্টে হোটেল খুঁজতে গিয়ে পেলাম এয়ারবিএনবির এই প্রপার্টিটাকে। এয়ারবিএনবির অ্যাপে গিয়ে ম্যাঙ্গো হোমস্টে বারাণসী বলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা এই প্রপার্টিটাকে। ছিমছাম একটা লিভিং রুম, কিচেন আর 2টো বেডরুম দিয়ে এই ফ্ল্যাটটা সত্যিই আমাদের খুব পছন্দ হয়েছিল। আমরা ছিলাম 3 দিন এই ফ্ল্যাটটাতে। দেখাতে চলেছি এখন প্রথম বেডরুমটাকে। দেখতেই পাচ্ছেন একটা কিং সাইজ বেড আর রয়েছে একটা সিঙ্গেল বেড। রুমগুলো ঠিক যেরকম দেখছেন এক্স্যাক্টলি এইরকমই সাজানো গোছানো ছিমছামভাবে। আমরা যেহেতু 2টো ফ্যামিলি গেছিলাম 2টো রুম নিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এই প্রপার্টিটার যিনি হোস্ট ছিলেন তিনি আমাদের বিভিন্ন রকমভাবে গাইড করেছেন এবং হেল্প করেছেন। উনি আমাদের গাইড করেছিলেন যে ভোর 4:30-র মধ্যে আমরা যদি দর্শনে বেরিয়ে যাই তাহলে আমাদের বিশ্বনাথ দর্শন খুব ইজি ওয়েতে হয়ে যাবে, এবং সত্যিই তাই হয়। এইরকমই কোনো একটা গলিতে মগনলাল মেঘরাজের বাড়ি। 4 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরে ঢুকেছিলাম। মন্দিরের বাইরেই রয়েছে প্রচুর পুজোর ডালার দোকান। ওখান থেকে পুজোর জন্য ডালা কিনে এবং সেখানে ফোন, ক্যামেরা সব কিছু জমা রেখে খুব ভালোভাবে বিশ্বনাথের কাছে আমরা পুজো দিলাম। সকাল সকাল বাবা বিশ্বনাথের কাছে ফাঁকা থাকার জন্য পুজোটাও আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম একটু ব্রেকফাস্ট করার জন্যে। প্রথমেই আমরা গেলাম লক্ষ্মী চায় ভাণ্ডারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই দোকানটা চায়ের জন্য নাকি ভীষণ ফেমাস, কিন্তু আমাদের এই দোকানের চা খুব একটা আহামরি লাগেনি। চাটা তো হলো, এইবার আমরা চলেছি চায়ের সাথে টায়ের সন্ধানে। বারাণসীর এই মন্দিরের আশেপাশে যে ফুডের দোকানগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা বেশ ভালোই পড়াশোনা করে গেছিলাম যে কোন দোকানের ফেমাস কী জিনিস পাওয়া যায়। এটি হলো রাম ভাণ্ডার। এখানের কচুরি ভীষণ বিখ্যাত। দেখছেন কচুরিগুলো কি প্রচণ্ড ফুলেছে, দেখেই তো খিদে পেয়ে গেল। প্রচণ্ড ভিড় থাকার জন্য বিলিংয়ের পরেই প্রায় সবাইকে ওয়েট করতে হয়েছিল এবং আমাদেরও ওয়েট করতে হয়েছিল। প্রতিটা আইটেমই ওখানে মোটামুটি 30 থেকে 60-70-এর মধ্যেই পাওয়া যায়। খেয়ে দিয়ে বেশ ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের উদ্দেশ্যে। এখান থেকে পুজোর প্রসাদ এবং সুবেনির সংগ্রহ করে আমরা চলে গেছিলাম আবার আমাদের হোমস্টেতে। খুব ভোরে ওঠার জন্য দুপুরের রেস্টটা দরকার ছিল। রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বিকেল নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা কেদার ঘাটে। এখান থেকেই আমরা নৌকা ভাড়া করে নেব এবং সন্ধ্যেবেলা চলে যাব দশাশ্বমেধ ঘাটের কাছে। ওখান থেকে আমরা গঙ্গা আরতিটা দর্শন করব। এখানে নৌকাগুলোতে কিন্তু ভীষণ দরদাম করতে হয়। ওরা যে যেমন পারে দাম বলে। 1000 টাকা থেকে দাম বলা শুরু করেছিল, শেষমেশ 400 টাকাতে গিয়ে রাজি হয়। নৌকাগুলো কিন্তু বেশ বড়, প্রায় 70 থেকে 80 জন করে প্যাসেঞ্জার ধরে। পুরো নৌকাটা ভরার পরে সন্ধ্যে 6টা নাগাদ নৌকাটা ছাড়লো। এই নৌকা আমাদের 40খানা ঘাট ঘুরিয়ে দেখাবে এবং তারপরে নিয়ে যাবে দশাশ্বমেধ ঘাটে এবং সেখানে আরতি দর্শন করিয়ে আবার কেদার ঘাটেই নামাবে। उसके बगल में घाट का नाम है सोमेश्वर घाट। ये सोमेश्वर महादेव का मंदिर है। काशी में कोई भी भूल जो है इधर में हाथ जोड़ के क्षमा मांग सकते हैं।
ফোর্টে যিনি গাইড ছিলেন তিনি প্রত্যেকটা ঘাটকে এইভাবে ডেসক্রাইব করতে করতে আমাদেরকে নিয়ে চলেন দশাশ্বমেধ ঘাটের দিকে আরতি দেখানোর উদ্দেশ্যে। সানসেটের সময় বোট রাইডটা ছিল আমাদের কাছে চিরস্মরণীয় একটা মুহূর্ত। ফাইনালি আমরা চলে এলাম দশাশ্বমেধ ঘাটের কাছে আরতি দেখার উদ্দেশ্যে। ফেরার পথে আমরা আর কেদারঘাটে নামিনি, আরতি দেখে আমরা নেমে পড়লাম ললিতা ঘাটে। এই ঘাটটা একদম মণিকর্ণিকা বার্নিং ঘাটের পাশে। গঙ্গা আরতির এই মুহূর্তটা কি যে ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত ছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছিল শাঁখের আওয়াজ আর তার সাথে ঘন্টার আওয়াজ, আর ছিল ধূপধুনোর গন্ধ। আরতির সময়টা এমনই ছিল যেন মনে হচ্ছিল মানে অতি বড় নাস্তিকও যদি এই সময় এই জায়গায় আসে সেখানে তার মধ্যে ভক্তিভাব জাগতে বাধ্য। ভারতনাথের মন্দির থেকে বেরোবার পথে এক ঝলকের জন্য আবার দেখা গেল বাবা বিশ্বনাথের মন্দিরটা। এই হচ্ছে পুজোর ডালার দোকানগুলো, এখানে আপনারা জুতো রাখতে পারেন। এছাড়া সরকারি লকারও রয়েছে, সেখানেও বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। শুধু জুতোই না, তার সাথে ফোন, ক্যামেরা সবই বিলংস রাখা যায়। সন্ধ্যেবেলাতেই আমরা দেখে নিলাম একে একে মা অন্নপূর্ণার মন্দির, বিশালাক্ষী মন্দির আর কালভৈরবের মন্দির। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি চাট খাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা ঠিক করেছিলাম কাশি চাট ভান্ডারে যাবো, কিন্তু সেখান থেকে আবার মন চেঞ্জ করে চলে গেলাম আমরা লীলা চাট ভান্ডারে। এদের এখানে টমেটো চাটটা ভীষণভাবে ফেমাস, আমরাও নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম আলু টিক্কি চাট। তার চাটগুলোই মোটামুটি 50 থেকে 60 টাকার মধ্যে। প্রচণ্ড ভিড় থাকার জন্য টমেটো চাটটা ছবি তোলার কথা একদম মাথা থেকেই বেরিয়ে গেছে। যাক, যখন মনে পড়লো আলু টিক্কি চাটটা একটা ছবি তুলে নিলাম, তখন একটু বসার সিটও পেয়েছিলাম। এরপর আমরা গেলাম পালোয়ান লস্যিতে। সেখান থেকে আমরা খাবো হচ্ছে লস্যি আর নিয়ে নেবো রাবড়ি। এইভাবে বারাণসীর প্রথম দিনটা আমাদের কাটলো। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম রামনগর ফোর্টে। এইটা একটু আউটস্কার্টে, বেনারস থেকে যেতে 8 ঘন্টা 40 মিনিট মতন সময় লাগলো। গঙ্গার ধারে এই ফোর্টটার মধ্যে রয়েছে একটা মিউজিয়াম, যার টিকিট প্রাইস 80 টাকা করে বড়দের এবং বাচ্চাদের জন্য 20 টাকা। বেশ অনেকগুলো ঘর নিয়ে মিউজিয়ামটা তৈরি হয়েছে। মিউজিয়ামটা না গেলে ফোর্টটাতে এসে খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না, কারণ এই মিউজিয়ামের জন্য বেশ অনেকটা সময় ব্যয় হয় এবং অনেক কিছু জানাও যায় ফোর্টের ইতিহাস সম্পর্কে। মিউজিয়ামের টিকিট কাটলে তবেই ফোর্টের ভেতরে রুমগুলোকে অ্যাক্সেস করা যায়, না হলে ফোর্টের রুমগুলোতেও ঢোকা যাওয়ার পারমিশন নেই। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড হওয়ার জন্য মিউজিয়ামের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মিউজিয়ামটা দেখার পরে এইবার আমরা চলেছি গঙ্গা দর্শনের উদ্দেশ্যে। এই ফোর্টটা একদম গঙ্গার উপরে, ভিউটা এত সুন্দর যেটা না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকেই একদম গঙ্গা। রামনগর ফোর্টের এই জায়গাটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। এই বারান্দাটা যেখানে বসে হয়তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন একটা সময় এই বাড়ির বিভিন্ন মেম্বাররা। ঘুম থেকে উঠেই গঙ্গা দর্শন, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। সত্যি এই ফোর্টের পজিশনটা এতটাই সুন্দর, খুব ভালো লেগেছে ফোর্টটা। আর এই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে আমরা এলাম গাড়ি নিয়ে। ওপারটাই হচ্ছে বেনারস আর এপারে হচ্ছে এই রামনগর ফোর্ট। ফোর্টটাকে মেনটেনও করে রেখেছে খুব সুন্দরভাবে।
এই হচ্ছে বেনারসের ফেমাস মালাব্বিয়া ব্রিজ। এই ব্রিজটা ভীষণ পুরনো, সেই ব্রিটিশ আমলে তৈরি। এই ব্রিজটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি ডাবল ডেকার ব্রিজ। ওপর দিয়ে গাড়ি চলাচল করে আর নিচটা হচ্ছে রেল ব্রিজ। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমরা এই যে এত এত জায়গা ঘুরি সবটাই হচ্ছে গুগল ম্যাপের উপর ভরসা করে, কিন্তু বেনারসে এসে গুগল ম্যাপ আমাদের ফেল করে গেছে। মানে জাস্ট এত উল্টোপাল্টা ন্যারো গলিতে ঢুকিয়ে দিচ্ছিল, যার জন্য আমাদের প্রচুর টাইম ওয়েস্টেজ হয়ে যায়। রামগড় ফোর্ট থেকে আমরা এবার এগিয়ে চলেছি সারনাথ মিউজিয়ামের দিকে, কিন্তু গাড়ি এমনই একটা ন্যারো গলিতে ঢুকিয়ে দেয় যার জন্য আমাদের টাইমটা অনেকটা ওয়েস্টেজ হয়ে যায়। আমরা তার জন্য গাড়িটাকে একটা পেট্রোল পাম্পে পার্ক করে ওখান থেকে একটা অটো নিয়ে আমরা সারনাথের দিকে আসি। এই হচ্ছে সারনাথের মন্দির, এবং ঢুকতেই চোখে পড়ল এই বিশাল বুদ্ধের স্ট্যাচুটি। দেখে নিলাম এখানে জাপানিজ প্যাগোডা। সারনাথের এখানে বেশ অনেকগুলো মন্দির, মনাস্ট্রি, প্যাগোডা, জৈন টেম্পল রয়েছে। সেইগুলো সমস্ত কিছু দেখে আমরা গার্ডেনটা ঘুরে আমরা চলেছি মেন মন্দিরের উদ্দেশ্যে। সারনাথে এসে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় 6টা বেজে গেছে, এবং আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, এত তাড়াহুড়ো করে আসার পরেও আমরা এসে দেখলাম সারনাথের যে রুইন্সটা রয়েছে অর্থাৎ মিউজিয়ামের যে পোর্শনটা, ওই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু লাকিলি সারনাথ টেম্পলটা খোলা ছিল। টেম্পলের ভিতরে আমরা দর্শন করে নিলাম একটা ভীষণ সুন্দর একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু। এরপর আমরা এখান থেকে যাব স্বর্বেদা মন্দির। এই মন্দিরটা খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে, 2023-এর 18ই ডিসেম্বর প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে গেছেন। মন্দিরটা যেহেতু একদম নতুন, এখানে কাজ এখনও চলছে। এই হচ্ছে মন্দিরের ভিতরটা। সন্ধেবেলা লাইটটা লাগানোর জন্য মন্দিরের চারপাশটা ভীষণভাবে ঝকঝক করছিল। দেখছেন কি সুন্দর লাগছে চারপাশটা। সারনাথের কয়েকটা মন্দির এবং এই স্বর্বেদ মন্দিরটা দেখাবার জন্য অটো আমাদের নিয়েছিল 700 টাকা। বারাণসীর 3টে দিন কোথা দিয়ে যেন কেটে গেল। এইবার আমরা ফিরে চলেছি কলকাতার দিকে। আজকে আমাদের স্টে আসানসোলের একটি হোটেলে। হোটেলটির নাম দ্য সিটি রেসিডেন্সি। বারাণসী থেকে আসানসোল আজকের এই ড্রাইভটা সবচেয়ে লম্বা ড্রাইভ ছিল। অলমোস্ট 12 ঘন্টা লেগেছে আমাদের। সারাদিনের ক্লান্তির পর যখন হোটেলটা এসে পৌঁছালাম, মনটা ভালো হয়ে গেল। রুমগুলো ভীষণ সুন্দর সাজানো গোছানো, টিপটপ ছিমছাম ছিল, এবং বেসিক স্টাফস যা যা দেওয়ার দরকার সবই রুমের মধ্যে অ্যাভেলেবেল ছিল। হোটেলে চেক ইন করে কিছুটা টাইম রেস্ট নিয়ে আমরা ডিনার করে আজকের দিনটাকে এখানে এইভাবেই শেষ করলাম। কালকে সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে আমাদের কলকাতার উদ্দেশ্যে। যদিও আসানসোল থেকে কলকাতার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু তাও এই ফেরার সময় না সেই আনন্দের ভাবটা যেন থাকে না। কারণটা আর কিছুই না, একটা সুন্দর জার্নি শেষ হলো তো। যাই হোক, কী আর করা যাবে। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।